প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীবৃন্দু, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তড়িৎ রসায়ন অধ্যায়ের লেকচার নাম্বার 12-এ। আমাদের আলোচনার যে বিষয়বস্তু তা হচ্ছে ফুয়েল সেল নিয়ে বা জ্বালানি কোষ নিয়ে। আমরা প্রথমে জানবো হচ্ছে আমাদের এই ফুয়েল সেল বা জ্বালানি কোষ কাকে বলে। তো দেখো তো হচ্ছে যে কোষে জ্বালানির দহনে উৎপন্ন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হচ্ছে ফুয়েল সেল বা হচ্ছে জ্বালানি কোষ। আচ্ছা, আমরা এটা জানবো যে দহন মানে কি। দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো, এবং সেখান থেকে কি বলতো, যে কোন একটা জ্বালানিকে দহন করার পর যে শক্তিটা উৎপন্ন হবে সেটাকে যদি আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তখনই সেই কোষটার নাম হচ্ছে ফুয়েল সেল বা হচ্ছে জ্বালানি কোষ। এখন এই জ্বালানি কোষগুলো হচ্ছে আমাদের 6 প্রকার, এবং এটা হচ্ছে তড়িৎদ্বারের যে ভিন্নতা, এই তড়িৎদ্বারের ভিন্নতা অনুসারে আমরা ফুয়েল সেল গুলাকে 6টা ভাগে বিভক্ত করা হয়েছে বা 6 প্রকার আমরা পাবো। প্রথমটা হচ্ছে আমাদের অ্যালকালি ফুয়েল সেল, যেটাকে বলা হয় এএফসি। এরপর হচ্ছে দেখো তো গলিত কার্বনেট ফুয়েল সেল, এমসিএফসি। 3 নম্বর হচ্ছে ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, পিএএফসি। এরপর 4 নম্বর হচ্ছে দেখো তো কঠিন অক্সাইড ফুয়েল সেল, এসওএফসি। 5 নম্বর হচ্ছে দেখো তো মিথানল ফুয়েল সেল, এমএফসি। এবার 6 নম্বরে দেখো তো হচ্ছে হাইড্রোকার্বন কি বলতো ফুয়েল সেল, বা যেটাকে বলা হয় হাইড্রোজেন অক্সিজেন কি সেল বলতো ফুয়েল সেল, বা যেটাকে বলা হতে পারে সিইএম কি বলতো ফুয়েল সেল। এই 6 প্রকার আমাদের কি আছে বলতো ফুয়েল সেলটা আমাদের আছে। এরপর আমরা আসবো আমাদের যে ফুয়েল সেলে ব্যবহৃত যে অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বার তাদের নাম, একই সাথে জ্বালানি হিসাবে যে ফুয়েল গুলা ব্যবহার করি আমরা তাদের নাম, এবং একই সাথে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য এবং তাদের কতটুকু তাপমাত্রা ইউজ করা হয় সেটা আমরা জানবো। এই স্যারটা তোমার নর্মালি হচ্ছে এমনিতে হচ্ছে এমসিকিউ জন্য একবার দেখে নিতে পারো। তো আমরা প্রথমে আসবো আমাদের অ্যালকালি যে ফুয়েল সেলটা ছিল, এই অ্যালকালি ফুয়েল সেলের অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় প্লাটিনাম, ক্যাথোড হিসেবে ব্যবহার করা হচ্ছে আমাদের প্লাটিনাম তড়িৎদ্বার। আর ফুয়েল হিসাবে আমাদের বিজারক হিসাবে ব্যবহার করা হবে হাইড্রোজেন গ্যাস, জারক হিসাবে ব্যবহার করা হবে হচ্ছে অক্সিজেন গ্যাস। তড়িৎ বিশ্লেষণ রূপে এখানে ব্যবহার করা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, যার তাপমাত্রাটা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস। 2 হচ্ছে আমাদের গলিত কার্বনেট ফুয়েল সেল। এখানে আমরা অ্যানোড হিসাবে প্লাটিনাম ব্যবহার করলেও ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে নিকেলকে। আর ফুয়েল বা বিজারক গুলো বা জারক পদার্থ গুলো হচ্ছে বিজারক হিসাবে হাইড্রোজেন গ্যাস, জারক হিসাবে আমাদের হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। আর তড়িৎ বিশ্লেষক হিসেবে আমরা এখানে ব্যবহার করব লিথিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট বা হচ্ছে পটাশিয়াম কার্বনেট, যার তাপমাত্রা হচ্ছে আমাদের 650 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে দেখো তো 3 নম্বরটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, যেখানে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে প্লাটিনাম, ক্যাথোড হিসেবে ব্যবহার করা হচ্ছে আমাদের প্লাটিনাম। আর আমাদের বিজারক হিসাবে হাইড্রোজেন গ্যাস, জারক হিসাবে হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়। তবে তড়িৎ বিশ্লেষক হিসাবে এখানে আমরা পাবো হচ্ছে ফসফরিক অ্যাসিড, যেখানে তার তাপমাত্রা থাকবে হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর হচ্ছে আমাদের কঠিন অক্সাইড যে ফুয়েল সেল, সেখানে আমাদের অ্যানোড এবং ক্যাথোড হিসেবে প্লাটিনাম ব্যবহার করা হয়, জারক এবং বিজারক হিসাবে হাইড্রোজেন এবং অক্সিজেনকে ব্যবহার করা হবে। তবে তড়িৎ বিশ্লেষক হিসেবে আমরা ব্যবহার করব কিউপিক অক্সাইড এবং হচ্ছে জেড আর ও টু। জেড আর ও টু হচ্ছে জিরকোনিয়াম অক্সাইড, জিরকোনিয়াম অক্সাইড, যেখানে তাদের তাপমাত্রা থাকবে 800 থেকে হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস, 800 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। এবং 5 নম্বর হচ্ছে আমাদের মিথানল ফুয়েল সেল। এখানে অ্যানোড এবং ক্যাথোড হিসাবে ব্যবহার করা হবে প্লাটিনাম, এবং বিজারক হিসাবে আমরা এখানে পাবো হচ্ছে মিথানলটা ব্যবহার করা হয়। CH3OH হচ্ছে আমাদের মিথানল, এবং জারক হিসেবে ব্যবহার করা হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাস। দেন হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করব পলিমার জেলি, যার তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি, 200 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ হচ্ছে আমাদের হাইড্রোকার্বন ফুয়েল সেল, বা যেটাকে আমরা বলছিলাম হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। এখানেও তড়িৎদ্বার হিসাবে আমরা অ্যানোড হিসাবে প্লাটিনাম, ক্যাথোড হিসাবে আমরা প্লাটিনামকে ব্যবহার করব। তবে বিচারক হিসাবে আমরা পাবো এখানে C3H8, যেটাকে বলা হচ্ছে আমাদের প্রোপেন। এখানে আমরা বিচারক হিসাবে ব্যবহার করব হচ্ছে আমাদের প্রোপেনটা ব্যবহার করব, এবং জারক হিসাবে ব্যবহার করব হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাস। আর তড়িৎ বিশ্লেষক হিসেবে এখানে ব্যবহার করা হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, যার তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি, 80 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। এখন হচ্ছে আমাদের আমরা এই যে অনেক ধরনের আমাদের ফুয়েল সেল আছে,
তার মধ্যে আমরা হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন এবং বিক্রিয়া সম্পর্কে আমরা দেখব। আমাদের যে রাসায়নিক কোষগুলা এবং হচ্ছে যে ফুয়েল সেল তাদের মধ্যে মেজর যে পার্থক্যটা সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন ফুয়েল সেল গুলো হচ্ছে বা ফুয়েল সেল গুলো হচ্ছে পরিবেশ বান্ধব হয়, অর্থাৎ পরিবেশের ক্ষতিটা কম করে। রাসায়নিক যে কোষগুলো আছে তারা হচ্ছে পরিবেশের জন্য বান্ধব নয়। এখন আমরা জাস্ট দেখবো আমাদের হাইড্রোজেন ফুয়েল সেলের গঠনটা কেমন। প্রথম কথা হচ্ছে এই হাইড্রোজেন ফুয়েল সেলে আমরা দুইটা তরিদার ব্যবহার করব, যেগুলো হচ্ছে গ্রাফাইট নির্মিত বা গ্রাফাইটের তৈরি সূক্ষ্ম ছিদ্রযুক্ত। এই যে দেখো আমাদের হচ্ছে এখানে এই যে দুইটা গ্রাফাইটের তরিদার ব্যবহার করা হচ্ছে, যারা হচ্ছে সূক্ষ্ম ছিদ্রযুক্ত। এই যে এখানে এখন এই সূক্ষ্ম ছিদ্র গুলাতে আমাদের এই যে দেখো সূক্ষ্ম ছিদ্রগুলোতে আমাদের নিকেল, প্লাটিনাম বা সিলভার ধাতুর গুঁড়া ব্যবহার করা হবে। তার মানে হচ্ছে এই গ্রাফাইট দণ্ডগুলোতে আমাদের বিভিন্ন প্রভাবক যেমন নিকেল বলো, সিলভার বলো বা প্লাটিনাম বলো, তাদের গুঁড়া ব্যবহার করা হবে। নিকেল, সিলভার বা হচ্ছে প্লাটিনামের গুঁড়া কি করা হবে, ব্যবহার করা হবে। আবার একটু বলছি, তড়িৎদ্বার হিসাবে আমাদের গ্রাফাইটের সূক্ষ্ম ছিদ্রযুক্ত তড়িৎদ্বার নিব, যেখানে আমাদের ওই সূক্ষ্ম ছিদ্রগুলোতে নিকেল, প্লাটিনাম বা হচ্ছে সিলভারের প্রভাবক এর গুঁড়া ব্যবহার করা হবে। আর পৃথক দুটি তড়িৎদ্বারের মধ্য দিয়ে একটিতে হাইড্রোজেন গ্যাস এবং অপরটিতে আমাদের অক্সিজেন গ্যাস কি করা হবে, চালনা করা হবে। তোমরা যদি দেখো এই যে অ্যানোড প্রান্তে বা অ্যানোড তড়িৎদ্বারে হাইড্রোজেন গ্যাস এবং ক্যাথোড তড়িৎদ্বারে আমাদের অক্সিজেন গ্যাসটা আমাদের প্রবাহিত করা হবে। আচ্ছা, এরপরে আমাদের এই যে দুটি গ্রাফাইট তড়িৎদ্বার ছিল তাদেরকে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে তাদেরকে আমরা ডুবানো হবে। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি কাজ করতেছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা আবার একটু বলি, আমাদের এখানে হাইড্রোজেন ফুয়েল সেলে যদি তড়িৎদ্বার থাকবে গ্রাফাইটের তৈরি সূক্ষ্ম ছিদ্রযুক্ত, যেখানে নিকেল, সিলভার বা প্লাটিনামের প্রভাবকের গুণা ব্যবহার করা হবে। আর এখানে আমাদের হচ্ছে অ্যানোড তড়িৎদ্বারের মধ্যে দিয়ে আমরা হাইড্রোজেন গ্যাসটাকে প্রবাহিত করব, আর ক্যাথোড তড়িৎদ্বারের মধ্যে দিয়ে অক্সিজেন গ্যাসটা কি করবো, প্রবাহিত করব। এরপরে তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করা হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এরপরে আমাদের যে কাজটা হবে যে এখানে অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়া কেমন হবে। এখানে যেটা হবে হাইড্রোজেন যে গ্যাসটা সেটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বারে গিয়ে এই যে আমাদের প্রভাবক গুলো ছিল তাদের দ্বারা শোষিত হয়ে সে যখন দ্রবণে এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের সংস্পর্শে আসবে, তখন এই হাইড্রোজেন গ্যাসটা ইলেকট্রন ত্যাগ করে আমাদের হচ্ছে জারিত হবে। একই সাথে আমাদের হচ্ছে ক্যাথোডে যে আমরা অক্সিজেন গ্যাসটা প্রবাহিত করব সে হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। এই হাইড্রোজেন গ্যাসের ইলেকট্রন ত্যাগ এবং অক্সিজেন গ্যাসের ইলেকট্রন গ্রহণের মাধ্যমে আমাদের এই পরিবাহী তার মধ্যে দিয়ে আমাদের হচ্ছে কি হবে, একটা ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হবে। এবং এই ইলেকট্রন প্রবাহের মাধ্যমে আমরা যদি একটা বা এই পরিবাহী তার মধ্যে দিয়ে বৈদ্যুতিক বাল্বকে সংযুক্ত করে দিই, তাহলে এখানে কি হবে বলতো, ইলেকট্রিসিটি বা এটা হচ্ছে জ্বলে উঠবে। তার মানে হচ্ছে অ্যানোডে হাইড্রোজেন গ্যাস ইলেকট্রন ত্যাগ করবে, ক্যাথোডে অক্সিজেন গ্যাস ইলেকট্রন কি করবে, গ্রহণ করার মাধ্যমে আমাদের একটা ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হবে। এবং এই ইলেকট্রন প্রবাহের মাধ্যমে আমরা কি পাবো, আমাদের একটা তড়িৎ শক্তি পাবো। এখানে মনে রাখবা আমাদের এই হাইড্রোজেন ফুয়েল সেলের যে অন্যতম বৈশিষ্ট্য আমরা বললাম, এখান থেকে আমাদের পানি কি হবে বলতো, বিশুদ্ধ পানি কি হবে, মুক্ত হবে। এই বিশুদ্ধ পানি যদি মুক্ত হয় এই জন্য হাইড্রোজেন ফুয়েল সেলটা কি হবে বলতো, পরিবেশ বান্ধব হয়। আর আরেকটা যে পয়েন্টটা তোমরা মনে রাখবা সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ এর মানটা আমাদের এমসিকিউতে আসে, যার মান হচ্ছে +1.23 ভোল্ট। এটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলের যে কোষ বিভব তার মানটা। এখন আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে এই হাইড্রোজেন ফুয়েল সেলের অ্যানোডের বিক্রিয়াটা এবং ক্যাথোডের বিক্রিয়াটা কেমন কেমন করে হবে সেটা আমরা একটু দেখবো। চলো আসলে আমরা এই হাইড্রোজেন ফুয়েল সেলের অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া প্রথম আমরা একটু দেখবো অ্যানোডের বিক্রিয়াটা কেমন হয়। খেয়াল করো, অ্যানোডে আমাদের কোন গ্যাস, হাইড্রোজেন গ্যাস ইলেকট্রন ত্যাগ করে সে আসবে হচ্ছে হাইড্রোজেন আয়নে। তো লক্ষ্য করো হাইড্রোজেন গ্যাস যখন মুক্ত মোল থাকে তখন তার জারণ মান হচ্ছে 0। যখন সে হাইড্রোজেন প্লাসে পরিণত হলো এখানে তার জারণ মান হলো +1। এই যে জারণ মান 0 থেকে বৃদ্ধি পেয়ে +1 হলো, তাহলে আমরা জানি জারণ মান যখন বৃদ্ধি পায় ইলেকট্রন ত্যাগ করে। জারণ মান যেহেতু 1 বৃদ্ধি পেয়েছে তাহলে ইলেকট্রন ত্যাগ করলো কতগুলা, 1। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখানে যদি তোমরা লক্ষ্য করো আমাদের হাইড্রোজেন পরমাণু কতগুলো আছে, 2টি। তাহলে আমাদের এটাকে সমতা করতে হলে এই হাইড্রোজেন আয়নের সাথে কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা। তো আমাদের যে একটা ইলেকট্রন ত্যাগ করলো এটা আমাদের হিসাবটা হয়েছিল একটি হাইড্রোজেন পরমাণুর জন্য, অর্থাৎ প্রতিটি হাইড্রোজেন পরমাণুর জন্য একটি ইলেকট্রন ত্যাগ।
উভয় পাশে আমাদের টোটাল হাইড্রোজেন পরমাণু কতগুলো আছে? দুইটি। তাহলে দুজন মিলে টোটাল ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে আমাদের দুইটি। আবার বলছি, আমাদের যে প্রথম ইলেকট্রনটা ত্যাগ করলো এটা কিন্তু একটা হাইড্রোজেন পরমাণুর জন্য আমাদের হিসাব ছিল। যখন উভয় পাশে দুটি হাইড্রোজেন পরমাণু হলো তখন হাইড্রোজেন গ্যাস টোটাল দুটি ইলেকট্রন ত্যাগ করে 2 মোল হাইড্রোজেন আয়নে আমাদের উৎপন্ন হবে। এই যে হাইড্রোজেন আয়নটা উৎপন্ন হলো সে আসলে কি করবে, আমাদের দ্রবণে যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা ছিল সেখানে যে OH আয়নটা আমাদের আছে, দ্রবণের যে OH আয়নটা আছে তার সাথে কি হবে বলতো, যুক্ত হবে। তাহলে যুক্ত হয়ে আমাদের কি হবে দেখো তো, আমাদের এই হাইড্রোজেন আয়ন 2 মোল হাইড্রোজেন আয়ন দ্রবণের OH আয়নের সাথে যখন যুক্ত হবে তখন আসলে এখানে উৎপন্ন হবে হচ্ছে আমাদের পানি। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আয়ন OH আয়নের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন হলো? পানি। আমরা যদি এটাকে একটু সমতা করি তাহলে আমাদের দেখাতে হচ্ছে এখানে সমতা যদি করতে হয় তাহলে কি করতে হবে দেখো তো, এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে OH এর সাথে কত দ্বারা গুণ করবো? 2। তার মানে এই পাশে আমাদের হাইড্রোজেন হচ্ছে টোটাল কতগুলো? 4টা। এই পাশে আমাদের হাইড্রোজেন পরমাণু হচ্ছে 4টি। এখানে অক্সিজেন পরমাণু 2টি, এখানে অক্সিজেন পরমাণু কত হয়ে গেল? 2টি হলো। এখন সামগ্রিকভাবে আমাদের অ্যানোডের বিক্রিয়া তাহলে কি দেওয়া হলো? আমাদের সামগ্রিকভাবে অ্যানোডের বিক্রিয়া দেওয়া হচ্ছে এরকম, এই যে দেখো হচ্ছে আমাদের একটু লক্ষ্য করো, হাইড্রোজেন যোগ 2 OH আয়ন -2 ইলেকট্রন, আর এখানে +2 হাইড্রোজেন আয়ন, এবং এই যে আমাদের 2 মোল হাইড্রোজেন আয়ন কি যাবে বলতে কাটা যাবে, এবং বিক্রিয়া পরে তাহলে কি উৎপন্ন হলো বলতো? 2 মোল পানি। এটাই মূলত হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়াটা। তাহলে এখানে আমরা ডিরেক্ট যদি লিখতে পারি যে হাইড্রোজেন গ্যাস 2 মোল OH এর সাথে যুক্ত হয়ে 2টি ইলেকট্রন ত্যাগ করে 2 মোল পানিতে কি হবে বলতো? উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের অ্যানোডের সিনারিও এটা। এবার আমরা একইভাবে আমাদের ক্যাথোডের রিঅ্যাকশনটা একটু দেখবো। ক্যাথোডে দেখো তো বিক্রিয়াটা কেমন করতো। ক্যাথোড হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে এবং গ্রহণটা করবে কে? অক্সিজেন গ্যাস। তাহলে দেখো তো অক্সিজেন গ্যাস বিক্রিয়ার পর আমাদের উৎপন্ন হবে অক্সিজেন 2 মাইনাস। অক্সিজেন গ্যাস বিক্রিয়ার পর উৎপন্ন হয় অক্সিজেন 2 মাইনাস। আমরা জানি অক্সিজেন যখন মুক্ত মল তখন তার জারণ মান হচ্ছে 0। বিক্রিয়ার পরে দেখো তো তার জারণ মান হচ্ছে -2। 0 থেকে জারণ মান হ্রাস পেয়ে, 0 থেকে তার জারণ মান হ্রাস পেয়ে কত হলো? -2 হলো। আমরা জানি জারণ মান যখন হ্রাস পায় ইলেকট্রন কি করে? গ্রহণ করে। তার মানে হচ্ছে জারণ মান যেহেতু 2 হ্রাস পেয়েছিল, ইলেকট্রন গ্রহণ করে কতটি বলতো? 2টি। আবার বলছি, অক্সিজেনের শুরুতে জারণ মান ছিল 0, বিক্রিয়া পরে ছিল কত? সেটা -2। যে জারণ মান কমে গেল, জারণ মান কমে যাওয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। কতগুলো জারণ মান কমছে? 2টা। এই যে 2টি ইলেকট্রন কি করে? গ্রহণ করে। এখন একটু শোনো যে আমাদের এখানে অক্সিজেন পরমাণু কতটা আছে বলতো? 2টা। আমরা যদি ব্যালেন্স করতে যাই তাহলে এখানে কত দ্বারা গুণ করতে হবে বলতো? 2 দ্বারা গুণ করতে হবে। যখন আমরা 2 দ্বারা গুণ করব তখন একটু খেয়াল করো, আমি যে বললাম যে 2টি ইলেকট্রন গ্রহণ করে, এই হিসাবটা কিন্তু ছিল একটি অক্সিজেন পরমাণুর জন্য। একটি অক্সিজেন পরমাণুর জন্য সে 2টি ইলেকট্রন গ্রহণ করে। উভয় পাশে কিন্তু এখন আমাদের অক্সিজেন পরমাণু 2টা করে আছে। তার মানে টোটাল 2টি অক্সিজেন পরমাণু 2 দুগুণে 4টা ইলেকট্রন কি করবে বলতো? গ্রহণ করবে। আবার বলছি, প্রথমে আমাদের একটি অক্সিজেন পরমাণু ইলেকট্রন গ্রহণ হয় 2টি, যেহেতু উভয় পাশে আমাদের এখন অক্সিজেন পরমাণু আছে 2টি করে, তার মানে দুজনে 2টি করে মোট 4টি ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। আচ্ছা, এরপরে এই যে আমাদের অক্সিজেন 2 মাইনাসটা উৎপন্ন হলো, সে এবার কি করবে? মনে রাখবো ওই যে আমাদের অ্যানোডে উৎপন্ন যে পানি ছিল তার সাথে যুক্ত হবে। আবার বলছি, আমাদের যে ক্যাথোডে যে অক্সিজেন 2 মাইনাসটা উৎপন্ন হলো, সে কি করবে? এবার অ্যানোডে উৎপন্ন যে পানি আছে তার সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে কি হয় দেখো তো, O2 2 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস 2 মোল, কার সাথে বিক্রিয়া করবে? আমাদের পানির সাথে বিক্রিয়া করবে। কত মোল পানি? 2 মোল পানি। এখন এই অক্সিজেন মাইনাস যখন পানির সাথে বিক্রিয়া করে তখন আমাদের 4 মোল OH আয়ন উৎপন্ন হবে। এটা কিভাবে হলো আমরা একটু দেখাচ্ছি। খেয়াল করো, আমাদের এখানে কি ছিল? 2 মোল অক্সিজেন মাইনাস উৎপন্ন হলো, আর ওই অ্যানোডে আমাদের পানি কত মোল? 2 মোল। এই বিক্রিয়া করার পর আমরা বললাম যে আমাদের 4 মোল OH আয়ন উৎপন্ন হলো। প্রশ্ন হচ্ছে এই 4 মোল OH আয়নটা আমরা কিভাবে পেলাম সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো তো হচ্ছে আমাদের যখন আমরা বলবো যে 2 মোল পানি, এই 2 মোল পানি বলতে আসলে কি বোঝায় দেখো তো, আমাদের হচ্ছে 2 দুগুণে 4টা প্রোটন বা হাইড্রোজেন আয়ন এবং 2টি কি আছে বলুন তো? অক্সিজেন মাইনাস। আমাদের 2 মোল পানির মধ্যে হাইড্রোজেন আয়ন হচ্ছে 4টা আর অক্সিজেন হচ্ছে কত? অক্সিজেন হচ্ছে 2 মাইনাস হচ্ছে 2টা। এবং এই পানির সাথে যেহেতু আমাদের ওই আগের ধাপের 2 মোল কি উৎপন্ন হচ্ছে বলতো? অক্সিজেন কত? 2 মাইনাস উৎপন্ন হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এখানে টোটাল 4টা হাইড্রোজেন আয়ন আছে এবং একই সাথে 4টা কি আছে বলতো? অক্সিজেন 2 মাইনাস আছে। তার মানে এখান থেকে আমি এটা বলতে পারি যে আমাদের 4টা কি হবে বলতো? OH আয়ন সৃষ্টি হয়। আবার বলছি,
আমাদের 2 মোল পানি মানে হচ্ছে টোটাল হাইড্রোজেন 4টা আয়ন এবং হচ্ছে অক্সিজেন কতগুলো আয়ন 2টা আয়ন। আর আগের ধাপে আমাদের যে 2 মোল অক্সিজেন 2 - উৎপন্ন হলো, তাহলে আমাদের 2 মোল অক্সিজেন করে 2 মোল অক্সিজেন করে 2 আয়ন মিলে কত মোল হবে? 4 মোল অক্সিজেন 2 - উৎপন্ন হলো। তার মানে টোটাল হচ্ছে হাইড্রোজেন আয়ন হচ্ছে 4টা, অক্সিজেন 2 - হচ্ছে 4টা। দ্যাট মিনস এই দুজনের সমন্বয়ে আমরা 4 মোল কি পাবো? OH উৎপন্ন হবে। তুমি হচ্ছে জাস্ট ক্যাথোডিক বিক্রিয়া যেটা মনে রাখবা, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অক্সিজেন গ্যাস টোটাল 4টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2 - আয়নে পরিণত হয়। এই অক্সিজেন 2 - আয়ন আমাদের অ্যানোডে উৎপন্ন 2 মোল পানির সাথে যুক্ত হয়ে টোটাল 4 মোল OH কি করে বলতো উৎপন্ন করে। তাহলে এবার আমরা সামগ্রিক যে কোষ বিক্রিয়া আছে সেটা যদি লিখি, তো মোট কোষ বিক্রিয়াটা কেমন হয় এখানে দেখেন। তাহলে হচ্ছে আচ্ছা, এবার দেখেন তাহলে সামগ্রিক বিক্রিয়া হবে অক্সিজেন 2 মোল, তারপর হচ্ছে কি বলতো 2 মোল পানি, এবং বিক্রিয়ার পরে আমাদের কি হবে বলতো? আচ্ছা, এখানে দেখো তো 4 ইলেকট্রন, তো আমাদের হচ্ছে কি করবে বলতো? গ্রহণ করে। 4 ইলেকট্রন কি করে বলতো? গ্রহণ করে। 4 ইলেকট্রন গ্রহণ করবে এবং বিক্রিয়ার পরে শুধু আমাদের হচ্ছে 4 মোল OH উৎপন্ন করবে। এখানে এই যে এই দুটো আয়ন কি যাবে বলতো? কাটা যাবে। তার মানে এখানে আমরা ক্যাথোডে যে বিক্রিয়াটা পাচ্ছি, যে আমাদের অক্সিজেন গ্যাস 2 মোল পানির সাথে বিক্রিয়া করবে, 4 মোল ইলেকট্রন গ্রহণ করে, 4 মোল কি হতো? OH উৎপন্ন করে। এটাকে আমরা যদি 2 নং বিক্রিয়াটা ধরি, তাহলে মনে রাখবা এটাই হচ্ছে মূলত আমাদের অ্যানোডে বিক্রিয়াটা, আর এটা হচ্ছে আমাদের ক্যাথোডে বিক্রিয়াটা। এখন এই 1 নং এবং 2 নং বিক্রিয়ার দিকে যদি তোমরা তাকাও, 1 নং বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করছে 2টি, 2 নং বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করছে 4টি। আমরা যদি উভয় বিক্রিয়ায় বা অ্যানোড এবং ক্যাথোডে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান সমান করতে যাই, আমরা জাস্ট কি করব? এই 1 নং বিক্রিয়াটাকে 2 দ্বারা গুণ করব। আমরা আবার বলছি, আমাদের 1 নং বিক্রিয়া ছিল অ্যানোডের বিক্রিয়া, 2 নং বিক্রিয়া ছিল আমাদের টোটাল কি? ক্যাথোডের বিক্রিয়া। অ্যানোডের বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে 2টি, আর ক্যাথোডের বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে 4টি। উভয় বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান সমান করার জন্য আমরা 1 নং বিক্রিয়াটাকে 2 দ্বারা গুণ করব। গুণ করলে কি হবে বলতো? এখানে হবে দেখো তো 2 মোল হাইড্রোজেন, এখানে আমরা পাবো হচ্ছে দেখো তো 4 মোল OH, 4 মোল কি বলুন তো OH। এখানে আমরা পাবো কি? টোটাল 4টা ইলেকট্রন ত্যাগ করে। আর এখানে পাবো কি বলতো? 4 মোল পানি। এখানে কি হবে বলতো? 4 মোল পানি। এরপর সর্বশেষ 2 দ্বারা যখন গুণ করলাম, উভয় বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান কি হয়ে গেল? হতো সমান হয়ে গেল না? এবার আমরা চাইলে এখান থেকে মোট কোষ বিক্রিয়াটা বের করতে পারি। অর্থাৎ 1 নং বিক্রিয়া এবং 2 নং বিক্রিয়াটাকে যোগ করলেই আমাদের হচ্ছে টোটাল কোষ বিক্রিয়াটা আমরা পেয়ে যাব। সেটা যদি আমরা তোমাদেরকে দেখাই যে মোট কোষ বিক্রিয়াটা কেমন হবে, দেখো তো হচ্ছে অ্যানোডে বিক্রিয়াটা ছিল কত? 2 মোল হাইড্রোজেন যোগ হচ্ছে 4 মোল OH আমরা পেয়েছিলাম, এবং বিক্রিয়া পরে আমরা এখানে পাইছিলাম কি? 4 ইলেকট্রন, বিক্রিয়া পরে হচ্ছে 4 মোল পানি, সে গুণ করার পর কেমন। আর ক্যাথোডে যে বিক্রিয়াটা ছিল সেটা হচ্ছে অক্সিজেন যোগ আমাদের 2 মোল পানি, আর এখানে হচ্ছে 4 ইলেকট্রন, আর বিক্রিয়া পরে হচ্ছে আমাদের 4 মোল OH আয়ন। এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়াটাকে 2 দ্বারা গুণ করার পর, আর এটা হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়াটা। এই দুইটা বিক্রিয়াটাকে যদি আমরা যোগ করি এখন, তাহলে সামগ্রিক বিক্রিয়াটা আমরা কেমন পাবো? সামগ্রিক বিক্রিয়া একটু খেয়াল করো, এখানে কে কে বিক্রিয়া করলো তাহলে? 2 মোল হাইড্রোজেন গ্যাস, এবার হচ্ছে অক্সিজেন গ্যাস, ঠিক আছে। এই 4 OH আয়ন 4 OH আয়ন কি যাবে বলতো? কাটা যাবে। 4 ইলেকট্রন কি যাবে বলতো? কাটা যাবে। আর এখানে দেখো তো বিক্রিয়ার পরে আমাদের এখানে পানি আছে কত মোল? 4 মোল। আর বিক্রিয়ার এই পাশে পানি আছে কত মোল বলতো? 2 মোল। এই 2 মোল পানিকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই, 4 থেকে 2 বিয়োগ করলে আমরা কি পাবো? টোটাল 2 মোল পানি থাকবে। আবার বলছি, আমাদের রাইট সাইডে পানি আছে কত মোল? 4 মোল। লেফট সাইডে আছে কত মোল? 2 মোল। এই 2 মোল পানিকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই, তাহলে আমাদের দিন শেষে অবশিষ্ট থাকবে কি বলতো? 2 মোল পানি। আমরা এখানে সামগ্রিক কোষ বিক্রিয়া থেকে দেখতে পাই যে আমাদের 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল কি করে বলতো? পানি উৎপন্ন করে। ওই যে তোমরা দেখছিলে যে আমাদের যে হাইড্রোজেন ফুয়েল সেলে শেষ পর্যন্ত কি হতে বলতো? হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেনটা কি হতে বলতো? মুক্ত হইতো। এই জন্য হচ্ছে আমাদের হাইড্রোজেন ফুয়েল সেলটাকে আমরা কি বলছিলাম? আমাদের হচ্ছে পরিবেশ বান্ধব বলছিলাম। আচ্ছা, এখন আমরা যে এই অ্যানোডে বিক্রিয়া এবং ক্যাথোডে বিক্রিয়া তোমাদেরকে দেখালাম, তোমার কিন্তু বইতে কিন্তু এই বিক্রিয়া এইভাবে নাই। বইতে তারা এইভাবে বিক্রিয়াগুলো দেওয়া আছে, অর্থাৎ অ্যানোডে বিক্রিয়া এবং ক্যাথোডে বিক্রিয়া। তোমরা চাইলে ডিরেক্ট যদি এটা বুঝো, এই যে এই বিক্রিয়াগুলো যদি তুমি বুঝো, তুমি সরাসরি হচ্ছে
অ্যানোডেবিক এবং ক্যাথোডেবিকে লিখে ফেলতে পারবা। সেটা কিভাবে দেখো তো হচ্ছে, অর্থাৎ আমরা যেটা তোমাদেরকে ডিটেলস ভেঙে দেখাইছিলাম সেটা না করেও তুমি কি করতে পারো, যে এইভাবে করতে পারো। আমরা সেটা একটু দেখা দিচ্ছি। পরীক্ষা তোমরা আসলে তোমরা মূলত বেসিক্যালি এখন যেভাবে লেখা দিচ্ছি সেভাবে একটু দেখতে পারো। সেটা হচ্ছে আমাদের এই পরীক্ষা আসলে তুমি এইভাবে লিখতে পারো। প্রথম হচ্ছে আমাদের অ্যানোডের রিয়াকশন এবং হচ্ছে আমাদের ক্যাথোডের রিয়াকশন। আচ্ছা, অ্যানোডে কি হবে দেখুন তো, হাইড্রোজেন গ্যাস মূলত হচ্ছে ওই যে দ্রবণের যে OH আয়ন আছে 2 মোল OH আয়নের সাথে যুক্ত হয়ে আমাদের টোটাল 2টি ইলেকট্রন ত্যাগ করে আমাদের 2 মোল পানি উৎপন্ন করে, ঠিক আছে। আর ক্যাথোডে হবে আমাদের ওই অক্সিজেন গ্যাস 2 মোল পানির সাথে যখন বিক্রিয়া করে তখন সে টোটাল 4টি ইলেকট্রন গ্রহণ করে আমাদের 4 মোল OH আয়ন কি করছিল বলতো, উৎপন্ন করছিল। এই দুইটা বিক্রিয়া কিভাবে হয়েছিল তা কিন্তু আমরা এখানে তোমাদেরকে দেখাইছিলাম। এই যে এখানে আমি তোমাদেরকে করে দেখাইছিলাম, ঠিক আছে কিনা। তাহলে আমরা চাইলে সেটা তুমি ডিরেক্ট লিখে ফেলতে পারো। এখন এই অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়ায় অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করছে 2টি, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করছে 4টি। এই ইলেকট্রন আদান প্রদান সমান করার জন্য আমরা 1 নং দিলাম, এখানে দিলাম কত নং, 2 নং। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 1 নং বিক্রিয়াটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি আর 2 নং বিক্রিয়াটাকে যদি আমরা তার সাথে যোগ করে দেওয়া হয়, তাহলে তখন আমাদের ক্যাথোডে অ্যানোডে বিক্রিয়াটা কেমন হবে এবং ক্যাথোডে বিক্রিয়াটা কেমন হবে আমরা একটু দেখবো। তখন অ্যানোডের সাথে যেহেতু অ্যানোড বিক্রিয়ার সাথে যেহেতু 2 দ্বারা গুণ করলাম, তাহলে আমরা পাবো 2 মোল হাইড্রোজেন 4 মোল OH আয়ন -4 ইলেকট্রন, টোটাল পানি হচ্ছে আমাদের তখন 4 মোল। আর 2 নং বিক্রিয়াটা যদি আমরা যোগ করব, তাকে যোগ করব, তাহলে লিখে দিই আমরা এখানে হবে 4 ইলেকট্রন, বিক্রিয়া হচ্ছে 4 মোল কি বলতো OH আয়ন। এবার দেখো তো ফাইনালি হচ্ছে তুমি জাস্ট 2টা বিক্রিয়াকে যখন যোগ করে দিবা, আমরা সামগ্রিক কোষ বিক্রিয়া আমরা পেয়ে যাব আমাদের হাইড্রোজেন ফুয়েল সেলের। আমাদের সামগ্রিক বিক্রিয়া, এবার আসুন সামগ্রিক বিক্রিয়াটা কেমন হবে। 2 মোল হাইড্রোজেন যোগ হচ্ছে 1 মোল অক্সিজেন। এখানে দেখো তো 4 OH আয়ন, 4 OH আয়ন যদি কাটা যায় -4 ইলেকট্রন প্লাস 4 ইলেকট্রন কাটা যাবে। আর বিক্রিয়ার ডান পাশে আমরা দেখতে পাই যে 4 মোল পানি আছে, আর বাম পাশে আছে আমাদের কত মোল, 2 মোল পানি। এই 2 মোল পানিকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, 4 থেকে 2 বিয়োগ করলে শেষ পর্যন্ত আমাদের থাকবে 2 মোল কি বলতো পানি, ঠিক আছে। পরীক্ষা যদি তোমরা হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন লিখতে চাও, চিত্রটা দিবা এবং হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াটা দিলে আমাদের শেষ। আচ্ছা, এবার জাস্ট হচ্ছে আমরা যেটা জানবো আমাদের যে হাইড্রোজেন ফুয়েল সেল আছে তার সুবিধাগুলা কি সেটা আমরা একটু শিখবো। তাহলে হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধাগুলো জানবো। হচ্ছে প্রথমত হচ্ছে এটি অত্যন্ত পরিবেশ বান্ধব কার্যকারী ফুয়েল সেল এবং এর উপজাতি হিসাবে আমরা পাবো বিশুদ্ধ পানি, যা পরিবেশে কোনো ধরনের ক্ষতিকর বা ক্ষতির কোনো রূপ ধারণ করে। আমরা আগে বলছিলাম যে আমাদের যারা হাইড্রোজেন ফুয়েল সেলটা ব্যবহার করা হয়, এখান থেকে আমরা উপজাতি হিসাবে আমরা পাবো হচ্ছে বিশুদ্ধ পানি, যেটা পরিবেশের উপর কোনো হ্যাম্পার সৃষ্টি করবে না। 2 হচ্ছে এটি নবায়নযোগ্য জ্বালানির উৎস, অর্থাৎ এখানে যে আমাদের ফুয়েল গুলা ব্যবহার করা হয় এটা কি বলতো নবায়নযোগ্য, ঠিক আছে, মানে এটা একেবারে শেষ হয়ে যাবে না, আমরা কিন্তু বারবার পরিবেশ থেকে এটা পাবো। 2 হচ্ছে এটি খুবই ওজনে হালকা হবে, উৎপন্ন বিদ্যুতের ঘনত্ব অনেক বেশি থাকবে, অর্থাৎ হাইড্রোজেন ফুয়েল সেল থেকে যে বিদ্যুৎ আমরা পাবো তার ঘনত্ব অনেক বেশি থাকবে। 5 হচ্ছে দেখো তো যান্ত্রিক সুবিধার কারণে মহাশূন্য এটা কি ব্যবহার করা হয়, তাহলে যান্ত্রিক ভাবে যত সুবিধা পাওয়া যায় আমাদের মহাকাশ অভিযানে এই হাইড্রোজেন ফুয়েল সেলটা আমাদের ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়। 6 নম্বর হচ্ছে এর কর্মদক্ষতা অনেক বেশি, প্রায় 80 থেকে প্রায় 99%। অর্থাৎ আমাদের লেড ব্যাটারি গুলো ব্যবহার করছিলাম তাদের কর্মদক্ষতা ছিল 70%, কিন্তু হাইড্রোজেন ফুয়েল সেলের কর্মদক্ষতা পাই 80 থেকে 99% বা 99%, কেমন। এবং 7 নম্বর হচ্ছে কোনো প্রকার অসুবিধা সৃষ্টি করে না না করে উচ্চ ভোল্টেজ অর্জন করা সম্ভব, অর্থাৎ এখান থেকে আমরা হাই লেভেলের ভোল্টেজ কিন্তু কি করতে পারবো, তৈরি করতে পারবো কোনো ধরনের অসুবিধা ছাড়া। সর্বশেষ আমরা যেটা নিয়ে শেষ করব সেটা হচ্ছে আমাদের এই ফুয়েল সেল এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য। আমাদের পরীক্ষা খ মার্কের জন্য আসে যে ফুয়েল সেল এবং হচ্ছে যে গ্যালভানিক কোষ মানে রাসায়নিক কোষটা আমরা ব্যবহার করি, তাদের মধ্যে পার্থক্যটা কি। প্রথম হচ্ছে দেখো তো আমাদের ফুয়েল সেলে ব্যবহৃত যে তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎদ্বার
তড়িৎদ্বার দ্বারা চার্জ যুক্ত কণা যেমন হাইড্রোজেন আয়ন অ্যানোড থেকে ক্যাথোডে প্রবাহিত হবে। হাইড্রোজেন ফুয়েল সেলে যে আমরা তড়িৎ বিশ্লেষক বা তড়িৎদ্বার গুলো ব্যবহার করব, তাদের দ্বারা চার্জ যুক্ত কণা যেমন হাইড্রোজেন আয়ন অ্যানোড থেকে ক্যাথোডে কি হবে, প্রবাহিত হবে। আর গ্যালভানিক কোষে মূলত আমরা যেটা জানি সেটা হচ্ছে বহির্বর্তনী দিয়ে ইলেকট্রনগুলো অ্যানোড থেকে ক্যাথোডে প্রবাহিত হবে। একটা হাইড্রোজেন ফুয়েল সেলে হচ্ছে হাইড্রোজেন আয়ন অ্যানোড থেকে ক্যাথোডে প্রবাহিত হবে, গ্যালভানিক কোষে হচ্ছে অ্যানোড থেকে ইলেকট্রন ক্যাথোডে প্রবাহিত হবে। দুই হচ্ছে ফুয়েল সেলে অ্যানোড তড়িৎ দ্বারা আমরা হাইড্রোজেন গ্যাসটা ব্যবহার করি এবং ক্যাথোড তড়িৎ দ্বারা আমরা কি ব্যবহার করি, অক্সিজেন গ্যাসটা ব্যবহার করি। আমরা জানি হাইড্রোজেন ফুয়েল সেলটাতে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করছিলাম হাইড্রোজেন গ্যাস এবং ক্যাথোড হিসাবে আমাদের ব্যবহার করা হয়েছিল কি বলতো, ক্যাথোড তড়িৎ দ্বারা ব্যবহার করা হয়েছিল অক্সিজেন গ্যাস। আবার বলছি, আমাদের হচ্ছে অ্যানোড তড়িৎ দ্বারা হাইড্রোজেন গ্যাসটা আমরা প্রবাহিত করেছিলাম আর ক্যাথোড তড়িৎ দ্বারা অক্সিজেন গ্যাসটা আমরা কি করেছিলাম, প্রবাহিত করেছিলাম। আর গ্যালভানিক কোষে আমাদের অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় জিঙ্ক ধাতু, ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় কপার ধাতু। এটা আমরা পড়ছিলাম ড্যানিয়েলসের কোষের গঠনে। 3 নম্বর হচ্ছে ফুয়েল সেলে যতক্ষণ জ্বালানি সরবরাহ করা হয় ততক্ষণেই আমাদের ক্রমাগত বিদ্যুৎ উৎপন্ন হয়। অর্থাৎ এখানে আমরা যতক্ষণ পর্যন্ত ফুয়েল সরবরাহ করব হাইড্রোজেন ফুয়েল সেলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বিদ্যুৎ উৎপন্ন হবে। কিন্তু গ্যালভানিক কোষে ব্যবহৃত যে জারক এবং বিজারকের পরিমাণ নির্দিষ্ট হওয়ায় এটি জীবনকাল কি বলতো সীমিত। অর্থাৎ এটা আনলিমিটেড ভাবে কিন্তু কি বলতো বিদ্যুৎ উৎপন্ন করবে না। একটা সময় যখন জারক এবং বিজারক পদার্থের পরিমাণ যখন শেষ হয়ে যাবে তখন আমাদের সেখান থেকে আর তড়িৎ শক্তি আমরা পাবো না। এই জন্য বলছে যে আমাদের ফুয়েল সেলে যতক্ষণ আমরা জ্বালানিটা সরবরাহ করব ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের বিদ্যুৎ ক্রমাগত উৎপন্ন হবে। কিন্তু গ্যালভানিক কোষে ব্যবহৃত জারক এবং বিজারকের পরিমাণ নির্দিষ্ট হওয়ায় এটির জীবনকাল কি বলতো সীমিত। 4 নম্বর আমরা জানি যে ফুয়েল সেলটা হচ্ছে পরিবেশ বান্ধব তড়িৎ কোষ আর গ্যালভানিক কোষ পরিবেশ বান্ধব কোষ নয়। আর সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে এই কোষে নবায়নযোগ্য জ্বালানিটা আমরা ব্যবহার করি, কিন্তু আমাদের গ্যালভানিক কোষে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হয় না। এই হচ্ছে আমাদের ফুয়েল সেল এবং হচ্ছে আমাদের গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য।